আসসালামু আলাইকুম। শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিপা ফেরদৌসী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা কথা বলেছিলাম 1892 সালের ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন নিয়ে। আজকে আমরা কথা বলবো 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা নিয়ে। তাহলে চলো আমরা দেখি 1885 সালে কিভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়, এর লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল। আজকের পাঠ শেষে তোমরা যেটা শিখতে পারবে সেটা হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, কংগ্রেসের বিকাশ ধারা বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নেই এই যে 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় সেটার পটভূমি আসলে কী ছিল। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে 1885 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকে সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়। কংগ্রেসের প্রতিষ্ঠা উপমহাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশে এবং ভারতীয় জনগণের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে এক নতুন দিগন্তের উন্মোচন করে। আর.সি. মজুমদারের মতে ব্রিটিশ ভারতে ভারতীয়দের প্রথম সুসংগঠিত রাজনৈতিক সংগঠন ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ব্রিটিশ সরকারের শাসন ও শোষণ নীতির ফলে ভারতবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। শুরু থেকেই ভারতীয় জনগণ ব্রিটিশ নীতির কারণে শোষণ ও বঞ্চনার শিকার হয়ে আসছিল। ভারতবর্ষে প্রতিনিধিত্বশীল সরকার গঠন এবং স্বায়ত্তশাসন সহ বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে উচ্চশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর জনগণের সচেতন ভূমিকার কারণে একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার ক্ষেত্র তৈরি হয়। 1876 সালে ভারত সভা নামে একটি সংগঠন গড়ে ওঠে, যা ব্রিটিশ সরকারের সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এবং আর্মস অ্যাক্টের বিরোধিতা করে। এর ফলে ব্রিটিশদের সাথে ভারতীয়দের সম্পর্কের অবনতি ঘটে। এদিকে 1883 সালে ইলবার্ট বিল পাশ হলে ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় জনগণের ঘৃণা ও অসন্তোষ বৃদ্ধি পেতে থাকে। পাশাপাশি ভারতীয় জাতীয়তা মাথাচাড়া দিয়ে ওঠে। ব্রিটিশ সরকার দমননীতির পাশাপাশি গণ অসন্তোষের শান্তিপূর্ণ সমাধানের উপায় খুঁজতে একজন ভারতদরদী ইংরেজি ভারতীয় সিভিল সার্ভিসের প্রাক্তন কর্মকর্তা স্যার অ্যালান অক্টোভিয়াম হিউম 1883 সালে একটি খোলা চিঠির মাধ্যমে ভারতীয়দেরকে একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন। এভাবে হিউমের উদ্যোগে 1885 সালের 28 ডিসেম্বর বোম্বে শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাবাই নৌরোজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দের প্রচেষ্টায় ব্রিটিশ সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে ভারতের ধনিক ও ব্রিটিশদের অনুগত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষার কেন্দ্ররূপে কংগ্রেস বিকশিত হতে থাকে। এভাবে কংগ্রেসের গড়ে ওঠার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। মোহনদাস করমচাঁদ গান্ধী, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মাওলানা আবুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতৃবৃন্দ কংগ্রেসে যোগ দিয়ে ভারতের জাতীয়তাবাদ আন্দোলন, বিশেষত স্বরাজ ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবিকে আরও বেগবান করে তুলেছিলেন। এবার তাহলে আসো আমরা একটু দেখি কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন কিছু লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, সেগুলো আসলে কী ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1885 সালে কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নে বলা হয়েছিল যে ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্যই হবে এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, রাসবিহারী বসু প্রমুখ মধ্যপন্থী কংগ্রেস নেতাগণের উদ্দেশ্য ছিল ভারতের সকল জাতির সমন্বয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, নিয়মতান্ত্রিক উপায়ে অভাব অভিযোগ দূর করার উদ্দেশ্যে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে দেশের জনমত সংগঠিত করা এবং দেশের শাসন ব্যবস্থায় জনগণের জন্য কিছু অংশীদারিত্ব অর্জনই ছিল তখনকার লক্ষ্য। তারপর দেখা যায় 1885 সালের ডিসেম্বর মাসে কংগ্রেস প্রতিষ্ঠার পর সর্বপ্রথম অধিবেশন বসে বোম্বে শহরে। উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন কলকাতার প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
তিনি কংগ্রেসের 4টি উদ্দেশ্যের কথা তুলে ধরেন। সেগুলো হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত এলাকার লোকদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করা, পারস্পরিক সৌহার্দের মাধ্যমে সমস্ত বর্ণবৈষম্য দূরীকরণ এবং বৃহত্তর জাতীয় ঐক্য সুদৃঢ়করণ। তৃতীয় ছিল দৈনন্দিন জাতীয় প্রশ্নে ভারতের বিশিষ্ট জ্ঞানী গুণী ও রাজনৈতিক ব্যক্তিদের মতামত যাচাই করা এবং জনগণের সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করা। এবং 4 নম্বর উদ্দেশ্য ছিল পরবর্তী 1 বছরে জনস্বার্থে রাজনীতিবিদগণ কি করবেন সেগুলো নির্ধারণ ও রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি গ্রহণ করা। তারপর দেখা যায় এই সংগঠনের এই মূল উদ্দেশ্যগুলো ছাড়া 1905 থেকে 1906 সালের দিকে এসে কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য প্রধানত 2টা দাবিকে ঘিরে আবর্তিত হতে থাকে। সেই 2টা দাবি ছিল স্বরাজ লাভের দাবি এবং পূর্ণ স্বাধীনতার দাবি। এবং এই 2টা দাবিকে সামনে নিয়েই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস তার কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এবার আমরা একটু দেখার চেষ্টা করব কংগ্রেসের এই যে বিকাশ ধারা এবং কার্যক্রম সেগুলো আসলে কীরকম ছিল, তারা যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল সেগুলো কিভাবে বাস্তবায়ন করেছিল। তোমরা জানো 1885 সালে যারা কংগ্রেস প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারা ছিলেন উদারনৈতিক মনোভাবাপন্ন এবং ব্রিটিশ রাজ তথা ব্রিটিশ শাসনের প্রতি অনুগত। কংগ্রেসের এসব উদারনৈতিক নেতা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে ব্রিটিশ সরকারের নিকট দাবি দেওয়া উত্থাপন করতে সচেষ্ট হন। 1885 থেকে 1892 সাল পর্যন্ত কংগ্রেসের মূল নেতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি কংগ্রেসের দাবি দেওয়া ভারতে এবং বিলাতে প্রচারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। তারপর 1892 সালে হিউম ভারত ছেড়ে চলে গেলে রানাডে, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি প্রমুখ নেতা মূলত আবেদন নিবেদনের মধ্যেই কংগ্রেসের কার্যক্রম সীমাবদ্ধ রাখেন। পরবর্তীতে 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষিত হলে বাঙালি হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কংগ্রেস নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সর্বত্র বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়। এই আন্দোলন অতি দ্রুত ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়। শুরু হয় ইংরেজদের বিরুদ্ধে বয়কট আন্দোলন, যা স্বদেশী আন্দোলনে পরিণত হয়। 1905 সালে বারাণসীতে কংগ্রেসের অধিবেশনে চরমপন্থীদের মতাদর্শের বিজয় ঘটে এবং স্বদেশী আন্দোলনের সমর্থনের প্রস্তাব গৃহীত হয়। তারপর 1906 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যকার বিরোধ তুঙ্গে ওঠে। নরমপন্থী নেতা ফিরোজ শাহ মেহতা কৌশলে প্রবীণ নেতা দাদাভাই নৌরোজির নাম সভাপতি হিসেবে প্রস্তাব করলে অধিকাংশ সদস্য তা সমর্থন করেন এবং কংগ্রেসের বিরুদ্ধে আপাত দৃষ্টিতে কিছুটা প্রশমিত হয়। আলাপ আলোচনার মাধ্যমে এবং আপোষের ভিত্তিতে বয়কট, স্বদেশী, জাতীয় শিক্ষা ও স্বরাজ আন্দোলনের সপক্ষে অধিবেশন প্রস্তাব গৃহীত হয়। 1907 সালে সুরাট অধিবেশনেও কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। নরমপন্থী নেতাগণ রাসবিহারী ঘোষকে কংগ্রেসের সভাপতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অপরদিকে চরমপন্থীরা বালগঙ্গাধর তিলককে সভাপতি করার সংকল্প করেন। নরমপন্থী নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেস সভাপতি হিসেবে রাসবিহারী ঘোষের নাম প্রস্তাব করলে অধিবেশন স্থলে প্রথমে হাতাহাতি এবং পরে তার রণক্ষেত্রে পরিণত হয়। মডারেট নেতারা ছিলেন ইংল্যান্ডে শিক্ষিত। ইংরেজি ভাষা, সাহিত্য ও পাশ্চাত্য সভ্যতা এবং ব্রিটিশ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এ সকল নেতার ছিল প্রচণ্ড মোহ। তাদের সকলের ছিল আর্থিক প্রাচুর্য আড়ম্বর। গণ আন্দোলনকে এসব মডারেট কংগ্রেস নেতাগণ সযত্নে এড়িয়ে চলার নীতি গ্রহণ করেছিলেন। মোট কথা, ভিন্ন ভাষায় প্রস্তাব গ্রহণ, আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধির দাবি জ্ঞাপন, আইনসভায় নির্বাচিত সদস্য নিয়োগ, আইসিএস পরীক্ষায় বেশি ভারতীয় গ্রহণ প্রভৃতি দাবি দেওয়া সরকারের নিকট পেশ করার মধ্যেই তারা সন্তুষ্ট ছিলেন। ইংরেজরা ভারত ছেড়ে চলে যাক বা ভারতবাসী স্বাধীনতা লাভ করুক, এরকম চিন্তা তাদের কল্পনার অতীত ছিল। আদি কংগ্রেস নেতাদের এই আন্দোলন ও সংগ্রাম বিমুখিতা এবং আবেদন নিবেদন নীতি গ্রহণের জন্য তাদেরকে নরমপন্থী বা মডারেট বলে অভিহিত করা হয়। পরবর্তীতে 1908 সালে এলাহাবাদ অধিবেশনে কংগ্রেসের ভাঙন আরও স্থায়ী রূপ লাভ করে। এ সময় ব্রিটিশ সরকার সুযোগ বুঝে মডারেট নেতাদের যেমন কাছে টেনে নেন, তেমনি চরমপন্থী নেতাদের উপর দমন নীতি চাপিয়ে দেন। ব্রিটিশ সরকার চরমপন্থী নেতা বালগঙ্গাধর তিলককে 6 বছরের জেল দিয়ে মান্দালয়ে পাঠান। অরবিন্দ ঘোষ, মুরারিপুকুর বোমা
মামলায় অভিযুক্ত হবার পর অব্যাহতি পেয়ে পন্ডিচেরিতে যোগ সাধনায় রত হন। দীর্ঘকাল দক্ষিণ আফ্রিকায় আইন ব্যবসায় নিয়োজিত মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতে ফিরে এসে 1918 সাল থেকে কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত হন। ভারতীয় জাতীয় কংগ্রেসে গান্ধীজির যোগদানের ফলে এতে নতুন যুগের সূচনা হয়। মূলত তার নেতৃত্বেই কংগ্রেস ব্রিটিশ বিরোধী সর্বভারতীয় পর্যায়ে আন্দোলন শুরু করতে সমর্থ হয়। চরমপন্থী ও সন্ত্রাসবাদী আন্দোলনের বিফলতা ও মডারেটপন্থী আবেদন নিবেদন নীতির ব্যর্থতা যখন কংগ্রেস নেতাদের হতাশার ফাঁকে ডুবিয়েছিল, তখন গান্ধীজি তার অহিংস ও সত্যাগ্রহের নতুন নীতি দ্বারা কংগ্রেসে নবজীবন সঞ্চার করেন। রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি ভারতবাসীকে উদ্বুদ্ধ করতে সচেষ্ট হন। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডে সমগ্র ভারতবর্ষ গর্জে ওঠে। গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করে তোলে। পরবর্তীতে 1920 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বিশেষ অধিবেশনে আইনসভা বর্জন ও বয়কট আন্দোলনের কৌশল নিয়ে গান্ধীজির সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু প্রমুখের মতবিরোধ ঘটে। 1920 সালে নাগপুরে কংগ্রেসের অধিবেশনে ও মতবিরোধ চরম আকার ধারণ করে। এ সময় খিলাফত ও অসহযোগ আন্দোলন চরম আকার ধারণ করে এবং কৃষক শ্রমিকরাও ব্যাপক হারে এসব আন্দোলনে অংশগ্রহণ করে। এভাবে 1922 সালে গয়ায় কংগ্রেসের অধিবেশনে আবারও দলীয় বিভেদ প্রকাশ্য হয়ে ওঠে। গয়া কংগ্রেসের সভাপতি হিসেবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রস্তাব করেন যে 1919 সালে ভারত শাসন আইন অনুযায়ী আসন্ন নির্বাচনে যোগ দিয়ে আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আইনসভার ভেতরে সরকারকে সমালোচনা করে নাস্তানাবুদ করা হোক। মতিলাল নেহেরু সহ অনেকেই তার মত সমর্থন করেন, কিন্তু রাজা গোপালাচারী, কস্তুরী রঙ্গ আইয়ার, ডাক্তার আনসারি প্রমুখ গান্ধীপন্থী নেতাগণ দেশবন্ধুর প্রস্তাবের বিরোধিতা করেন। ফলে কংগ্রেস মূলত দ্বিধাবিভক্ত হয়ে যায়। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর সমর্থক অংশটি, অর্থাৎ যারা কংগ্রেসের নীতি পরিবর্তন করে আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষপাতী, তারা পরিবর্তনকামী বা প্রো চেঞ্জার বলে অভিহিত হন। অপরদিকে যারা আইনসভার নির্বাচন সহ সকল প্রকার নির্বাচনে অংশগ্রহণ করার কংগ্রেসের পূর্ব সিদ্ধান্তে অবিচল থাকার নীতিতে বিশ্বাসী, তারা পরিবর্তন বিরোধী বা নো চেঞ্জার বলে অভিহিত হতে থাকেন। পরে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু খিলাফতিদের সঙ্গে নিয়ে গঠন করেন কংগ্রেস খিলাফত স্বরাজ দল। অবশ্য সাধারণ জনগণের নিকট তা স্বরাজ দল নামেই পরিচিত হয়ে ওঠে। স্বরাজ দল নির্বাচনে অংশগ্রহণ করে আশাতীত সফলতা অর্জন করে। কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন নির্বাচনে স্বরাজ দল জয়যুক্ত হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অসাম্প্রদায়িক কর্মসূচি মুসলমানদের মধ্যে আশার সঞ্চার করে। 1928 সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশন বসলে সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করেন। এজন্য তারা কংগ্রেসের ভিতরেই ইন্ডিপেন্ডেন্স লীগ নামে একটি উপদল গঠন করেন। কলকাতা অধিবেশনে গান্ধীজির ডোমিনিয়ন স্ট্যাটাস বনাম সুভাষচন্দ্র বসুর পূর্ণ স্বরাজ এর মধ্যে কোনটি কংগ্রেসের নীতি হিসেবে গ্রহণ করা হবে তা নিয়ে ভোট গ্রহণ করা হয়। আন্দোলনপন্থী এবং তরুণ ও যুবগোষ্ঠীর নিকট প্রিয় ও গ্রহণযোগ্য নেতা জওহরলাল নেহেরু গান্ধীজির সমর্থনে 1929 সালে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। জওহরলাল নেহেরুর সভাপতিত্বে 1929 সালের ডিসেম্বরে লাহোরে অনুষ্ঠিত কংগ্রেসের ঐতিহাসিক অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে 1930 সালে লাহোর কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে আইন অমান্য আন্দোলন শুরু করার নির্দেশ প্রদান করে। আইন অমান্য আন্দোলনের মধ্য দিয়ে কংগ্রেস তার সংগঠনকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে সক্ষম হয়। 1937 সালে কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত সুভাষচন্দ্র বসু গান্ধীজির নিজস্ব পছন্দের প্রার্থী সীতারামাইয়াকে পরাজিত করে কংগ্রেস সভাপতি হন। সুভাষচন্দ্রের বামপন্থী সম্পর্ক এবং চরমপন্থী মনোভাব গান্ধীজি ও কংগ্রেসের রক্ষণশীলদের অপছন্দনীয় ছিল। মহাত্মা গান্ধীর বিনা সম্মতিতে ব্রিটিশ সরকারকে চরমপত্র দেওয়ার জন্য মহাত্মা গান্ধী ক্ষুব্ধ হন। তবে কংগ্রেসের বাম ও সমাজতন্ত্রী গোষ্ঠী, প্রজাতান্ত্রিক গোষ্ঠী এবং কমিউনিস্টরা সুভাষচন্দ্র বসুকে সমর্থন জানান। ত্রিপুরী কংগ্রেসে গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসুর বিরোধ প্রকাশ্য রূপ লাভ করে। এরপর সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে পদত্যাগ করেন। কংগ্রেসের রক্ষণশীল নেতারা সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবন ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে ওঠেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে প্রথমে তাকে বাংলা কংগ্রেসের সভাপতির পদ হতে বহিষ্কার করেন এবং 3 বছরের জন্য কংগ্রেসের কোনো পদ গ্রহণের অনুপযুক্ত বলে ঘোষণা করেন। এরপর সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আসা এবং বেতারে ভারতের স্বাধীনতা অর্জনের সংকল্প ঘোষণা করায়, বিশেষ করে 1943 সালের 21 অক্টোবর আজাদ হিন্দ ফৌজ গঠন করায় ভারতের রাজনৈতিক অবস্থা দ্রুত পরিবর্তিত হয়। 1942 সালের জুলাই মাসে
ওয়ার্দে ওয়ার্কিং কমিটির সভায় এবং বোম্বাইতে 1942 সালের 8 আগস্ট কংগ্রেসের অধিবেশনে ভারত ছাড়াও বা আগস্ট প্রস্তাব গ্রহণ করা হয়। 9 আগস্ট গান্ধীজি গ্রেপ্তার হন। পরবর্তী পর্যায়ে মাওলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল প্রমুখের সহযোগিতা এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন চালিয়ে যেতে থাকে। অবশেষে ভারত বিভক্ত হয় এবং 1947 সালের 14 ও 15 আগস্ট পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এভাবেই ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে তাদের কার্যক্রম গ্রহণ করে এবং শেষ পর্যন্ত একটি ব্রিটিশ শাসনমুক্ত উপমহাদেশ গঠনে তারা সফল হয় এবং জন্ম হয় দুটি রাষ্ট্রের, পাকিস্তান এবং ভারত নামে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এতক্ষণের আলোচনায় তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো ভারতীয় জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল এবং তারা কিভাবে তাদের লক্ষ্য উদ্দেশ্যের পথে এগিয়ে গিয়েছিল। পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।